আমাদের যে সংবিধান আছে এবং আমাদের রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, এটা বলা তো যাই, কিন্তু উনার 1 নম্বর ব্যক্তি হওয়ার কারণে উনার কাছে ক্ষমতায়ন কতটা আছে, উনি কি কি ক্ষমতা থাকে, যে আমাদের জাস্টিস শাহাবুদ্দিন সাহেব বলে না, ঈদের জামাতে যাওয়া আর আপনার কোন কোন মিলাদ মাহফিলে যাওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না আর কি। তো আপনি এই যে কাজ, আমরা তো সংস্কার কমিশন যখন আলোচনা করছিল তখন কিন্তু রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতায়িত করা, যে প্রধানমন্ত্রী যাতে একেবারে স্বৈরাচারী হতে না পারেন, সেই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এবং বিএনপি যে 31 দফার মধ্যেও সেই সব বিষয়ে কিছু ইঙ্গিত আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় আছে। তো ওইসব জিনিস না ঘটা পর্যন্ত রাষ্ট্রপতি যা বক্তৃতা দিবেন এটা প্রধানমন্ত্রীর অফিস থেকেই মোটামুটি লিখে দেওয়া হয়, মানে রাষ্ট্রপতির অফিস থেকে লিখিত যায়, তারপর প্রধানমন্ত্রী অফিস থেকে রেটিং হওয়ার পরে উনি এটা বলবেন, এবং আগামী সংসদে উনি যে বক্তব্য দিবেন সেই বক্তব্যটাও প্রধানমন্ত্রী অফিস থেকে ভেটিং হবে, তারপরে উনি এই বক্তব্য রাখবেন। এটা চলে আসছে 1991 সাল থেকে, যখন থেকে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফেরত গিয়েছি। সুতরাং 2026 সালে হঠাৎ করে অন্য কিছু পরিবর্তন হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। সেই কারণে এখন আমাদের অনেকের কাছে এটা অবাক লাগতে পারে যে কিছুদিন আগে যখন ওই সরকার ছিল তখন জয় বাংলা বলেছেন, এখন যে সরকার আছে তাদের স্লোগান যেহেতু বাংলাদেশ জিন্দাবাদ সেটা বলেছেন, ভবিষ্যতে ইনকলাব জিন্দাবাদ বলার সুযোগ আসবে কিনা না আমি মনে করি না। যে আমাদের যে যারা আছেন, যারা ক্ষমতায় যেতে চান ওই দল এনসিপি জামাত, তারা শীঘ্রই মানে অদূর ভবিষ্যতে ক্ষমতায় এসে যাবেন এবং তখনও শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি থাকবেন এরকম মনে করার কারণ নেই, কিন্তু তাদের রাষ্ট্রপতি ইনকলাব জিন্দাবাদও বলতে পারেন। এখন এই যে স্লোগান যে জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আমরা তো স্লোগান, আমরা যে বিভক্ত, আমরা জাতি হিসাবে যে বিভক্ত হয়ে গেছে, আমরা যে একটা মডারেট ডেমোক্রেসি চালাতে চাই, সেই সব জায়গায় যেসব জায়গায় ছোট ছোট বাধা আছে, এই যে স্লোগানটা একটা বাধা, যে কেউ বলবে জয় বাংলা, কেউ বলবো বাংলাদেশ জিন্দাবাদ, কেউ বলবো ইনকলাব জিন্দাবাদ। যদিও ইনকলাব জিন্দাবাদ তো একেবারে 100 বছর আগের স্লোগান, এটা নতুন আবিষ্কার না, এবং এই স্লোগানটা ব্রিটিশ আমলে ওই ভারতীয় কমিউনিস্ট পার্টি এটা চালু করেছিল। তো সুতরাং ওই স্লোগানটা একেবারে বিজাতীয় স্লোগান এরকমটা মনে করার কোনো কারণ নেই। তো আমরা স্লোগানে বিভক্ত, আমরা নীতি আদর্শে বিভক্ত, আমরা নানান বিষয়ে বিভক্ত। এই আমরা নানান বিভক্তি বিষয়ে থেকে বিভক্ত, কিন্তু রাষ্ট্রপতি এক। রাষ্ট্রপতি যখন যেখানে থাকেন তখন সেই স্লোগান দেন, এটা খুবই ভালো জিনিস। রাষ্ট্রপতির রং এখানে একটাই, রাষ্ট্রপতিতে রাষ্ট্রপতি বিভক্তি নেই। সরকারের সরকার যিনি থাকবেন, সরকার যেভাবে তাকে বক্তব্য রাখতে বলবেন তিনি সেটাই করবেন। তারপরেও কিন্তু সরকার তাকে মর্যাদা দিতে পারে, যেটা ডক্টর ইউনূস যেটা করেন নাই, খুবই অন্যায় করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন তো বটেই, এবং কোনো সুরুচির পরিচয় দেন নাই, উনি একজন নোবেল লরেট। এই যে আপনি দেখেন রাষ্ট্রপতি যখন শহীদ মিনারে কিংবা বিজয় আমাদের স্মৃতিসৌধে গেছেন, তখন তো প্রধান উপদেষ্টার তাকে রিসিভ করার কথা, তিনি থাকবেন, রিসিভ করবেন, এবং তারপরে প্রধান উপদেষ্টা আগে রাষ্ট্রপতি ফুল দিবেন বা তার শ্রদ্ধা নিবেদন করবেন, তারপরে প্রধান উপদেষ্টা করবেন। উনি তো এসব করেননি। ওই যে ফিরোজ বললো না, মোস্তফা ফিরোজ 17 বার বিদেশে গেছে, ভাই বিদেশে যায় এসে রিপোর্ট করার কোনো দরকার নেই, সাধারণ বব্যতা যেটা দেশের মধ্যে করা সম্ভব সেটাই করেনি। আমি ফিরোজের সাথে একেবারে একমত যে এই 18 মাস দেশটা একটা বড় কারাগারে রূপান্তরিত হয়েছিল, এবং বঙ্গভবনও একটা কারাগারেই রূপান্তরিত ছিল, এবং বঙ্গভবনে তাকে ঈদের নামাজ পড়তে বাইরে হতে দেওয়া হয়নি। এটা হলো একটা জিনিস, মানে এইগুলো চিন্তা করলো, মানে প্রেস উইংটা উঠে নিয়ে চলে গেছে, মানেটা কি? এগুলো কি, মানে এটা কিভাবে একজন মানে আমি জানি না, উনার মতো উনি নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে সারা বিশ্ব অনেক প্রশংসা করে, বাংলাদেশের মানুষও অনেক প্রশংসা করছিল, এবং তাকে তাকে পছন্দ করছিল যে তিনি একটা পরিবর্তন হয়তো আনতে পারবেন। কিন্তু উনি যা যা করেছেন, উনার টিম যা যা করেছে গত 18 মাসে, এটা অবশ্যই বারবার আলোচনা করতে হবে। এবং তারা কিন্তু বাংলাদেশটাকে পিছিয়ে দিছে কতদিনের জন্য এটাও আলোচনা হতে পারে, কিন্তু বাংলাদেশের যে বর্তমান সরকার তাদের জন্য একটা বিশাল সমস্যা সৃষ্টি করে দিয়ে গেছে, এবং এই সমস্যা থেকে বর্তমান সরকারকে বেরিয়ে আসতে হবে খুবই মানে প্রজ্ঞার সাথে, খুবই প্রজ্ঞার জি, সাথে। তারা যদি সেটি বেরিয়ে নিয়েও আসতে হয়তো পারেন, সেটি নিয়েও হয়তো সামনে আরো কথা হবে যে আসলে কি কি মানে সমস্যার মধ্যে বা চাপের মধ্যে ফেলে গেছেন এই সরকারকে, এবং সেই সরকারের কৌশল কি, এবং এই সরকারও কি আসলে শুধুমাত্র নির্বাচনের জন্য সব চাপ তাপ যা ছিল সব মেনে নিয়েই আসলে এখানে এসেছে কিনা, সেই বিষয়গুলো আলোচনার জায়গা রয়ে গেছে। আজকের মতো শেষ করে, নিশ্চয়ই সামনে ওইটা নিয়ে কথা হতে থাকবে। আপনাদের সাথে অনেক ধন্যবাদ।